নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক। দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। শেষ হয়ে গেল আরজিকর খুন ও ধর্ষণ মামলা শুনানি। এবার রায় ঘোষণা হবে আদালতে। তবে কি শেষ হবে প্রতিবাদ, বিক্ষোভ? বিচার পাবে তিলোত্তমা? শেষ হলো সব পক্ষের সওয়াল জবাব। অবশেষে বিচার পেতে চলেছেন তিলোত্তমা। গত 9 আগস্টের একটি ঘটনায় তোলপাড় গোটা রাজ্য তথা দেশ। স্বাস্থ্য ব্যবস্থার খোল নলচে বদলে গিয়েছে। আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুতে প্রশ্ন উঠেছে সার্বিক নিরাপত্তা নিয়ে। সেই মামলায় এবার রায় ঘোষণা করবে নিম্ন আদালত। আরজি করের খুন ধর্ষণ মামলায় বুধবারই সওয়াল শেষ করেছেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের পক্ষের আইনজীবী। বৃহস্পতিবার বক্তব্য সম্পূর্ণ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। তিলোত্তমার বাবা মাও বিচার চেয়ে পৃথকভাবে আবেদন জানান। তাদের বক্তব্য শোনা হয়েছে আদালতে। আদালতের রুদ্ধদ্বার কক্ষে চলছিল শুনানি। এবার রায় ঘোষণা করবে আদালত। আগামী 18 জানুয়ারি শনিবার দুপুর 2:30টায় রায় ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। আরজিকরের ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ। একটি ঘটনা থেকে উঠে আসে আরজিকর মেডিকেল কলেজের একাধিক দুর্নীতি। গ্রেফতার হন আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যদিও পরে তিনি জামিন পেয়েছেন। এবার শিয়ালদা আদালত সেই মূল মামলায় রায় ঘোষণা করবে। ঘটনার 5 মাস 9 দিন পর এই রায় ঘোষণা করা হচ্ছে। রায় ঘোষণাতেই স্পষ্ট হবে কে আসল দোষী। ধৃত সিভিক ভলেন্টিয়ার কি শাস্তি পাবেন, সেই রায়ের দিকে তাকিয়ে রয়েছে এখন গোটা রাজ্য। সর্বোচ্চ শাস্তি চেয়ে আবেদন জানিয়েছেন তিলোত্তমার বাবা মা। হাই নিউজ নেটওয়ার্ক। দীর্ঘ টানাপোড়েন শেষে অবশেষে মিলেছে মুক্তি। কিন্তু ভারতীয় মৎস্যজীবীদের ওপর নৃশংস অত্যাচারের কথা সামনে আসতেই শিউরে উঠছে গোটা দেশ। কিন্তু ভারতীয় মৎস্যজীবীদের বাংলাদেশের শারীরিক অত্যাচারের অভিযোগ অস্বীকার করল ঢাকা। দীর্ঘ টানাপোড়েনে শেষে অবশেষে মিলেছে মুক্তি। বন্দি দশা কাটিয়ে অবশেষে ভারতে ফিরেছেন 95 জন মৎস্যজীবী। আর দেশে ফিরেই চোখে জল। বাংলাদেশে হার হিম করা নৃশংসতার কথা শুনে শিউরে উঠেছে গোটা দেশ। কেউ ঠিকমতো হাঁটতে পারছেন না, কেউ এখনো ঘটনার তীব্রতাই ভুলতে পারছেন না। একজন তো ভয়ে জলে ঝাঁপও দিয়েছিলেন, ঢলে পড়েছিলেন মৃত্যুর কোলে। আর এইসব নিয়ে চাপানুতোরের মধ্যে ভারতীয় মৎস্যজীবীদের বাংলাদেশের শারীরিক অত্যাচারের অভিযোগ অস্বীকার করল ঢাকা। বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মেডিকেল পরীক্ষা সহ আন্তর্জাতিক সব রীতি মেনেই ভারতীয় মৎস্যজীবীদের সঙ্গে ঠিকমতো ব্যবহার করা হয়েছে বলে দাবি। ভারতীয় দূতাবাসের সঙ্গে মৎস্যজীবীদের যোগাযোগ ছিল বলেও দাবি করা হচ্ছে। 9 জানুয়ারি বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে এই বিবৃতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত অক্টোবর-নভেম্বর মাসে ভারতীয় মৎস্যজীবীরা ভারতের জলসীমা পার করে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে বলে অভিযোগ ওঠে। তারপর বাংলাদেশের পটুয়াখালী এবং মঙ্গলায় আটক ছিলেন তারা। এদিকে এরই মধ্যে শেখ হাসিনার বিদায়, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর থেকে দুই ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক দিনের পর দিন তলানিতে যেতে শুরু করে। এরই মধ্যে আটকে থাকা মৎস্যজীবীদের উপর ব্যাপক অত্যাচার করা হয় বলে অভিযোগ। কয়েকদিন আগেই দেশে ফিরেছেন গোপাল মান্না। তিনিও ছিলেন আটকে পড়া মৎস্যজীবীদের দলে। বাংলাদেশের নৌসেনাদের অত্যাচারের স্মৃতি ভুলতে পারছেন না তিনিও। হাই নিউজ নেটওয়ার্ক। কুলতলির বাঘ ফিরে গেল আজলমারির জঙ্গলে। কেন বারবার নদী টপকে আসছে গ্রামের পাশে? আবার রাত জাগলেন কুলতলির বনকর্মী এবং গ্রামবাসীরা। শুক্রবার সকালে নদীর পাড়ে পায়ের ছাপ দেখে বোঝা গেল সাঁতার কেটে ওপারে আজলমারির জঙ্গলে ফিরেছে অনুপ্রবেশকারী বাঘ। বৃহস্পতিবার সকালে মাকড়ি নদীর পাড়ে লোকালয় সংলগ্ন বনসৃজন প্রকল্পের ম্যানগ্রোভের মধ্যে বাঘের পায়ের ছাপ লক্ষ্য করেছিলেন মইপিঠের বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নাগেনাবাদের কয়েকজন বাসিন্দা। বাঘের আসার খবর পাওয়ার পরেই প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে জাল দেওয়া হয়। 3 দিক দিয়ে ঘিরে গভীর জঙ্গলের দিক খোলা রাখা হয়েছিল। দক্ষিণ 24 পরগনার ডিএফও নিশা গোস্বামী জানান, বাঘটি মাকড়ি নদী পেরিয়ে আজলমারি 1 কম্পার্টমেন্টের জঙ্গলে ফিরে গিয়েছে। চলতি সপ্তাহে উত্তর বৈকুণ্ঠপুরের মতো নাগেনাবাদেও বাঘকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন বনকর্মীরা। ভোরবেলায় ভাটার সময় মাকড়ি নদী পেরিয়ে বাঘ চলে গিয়েছে, বন দপ্তরের তরফে জানানো হয়েছে এমনটাই। স্থানীয় গ্রামবাসীদের নিয়ে গঠিত বন দপ্তরের টাইগার টিমের সদস্য ওসমান মোল্লা বলেন, ভোরে পায়ের ছাপ দেখে খোঁজ করার সময় দেখা যায় বাঘ নদীতে নেমে জলের দিকে গিয়েছে। প্রসঙ্গত, গত রবিবার রাতে নাগেনাবাদের কয়েক মিলিমিটার দক্ষিণে নলগোড়া বিটের অন্তর্গত শ্রীকান্তপল্লী কিশোর মোহনপুর এলাকায় ওরিয়ন নালা পেরিয়ে বাঘ ঢুকেছিল। শোনা গিয়েছিল তার গর্জন। শেষ পর্যন্ত বুধবার বাঘটি আজলমারি 11 জঙ্গলে গিয়েছিল বলে এই বন দপ্তরের তরফে জানানো হয়েছিল।
ফের যাতে বাঘ লোকালয় সংলগ্ন এলাকায় চলে না আসে তার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু বনাধিকারিকদের একাংশ এবং বন্যপ্রাণ সংরক্ষণ বিষয়ক বিশেষজ্ঞ সংস্থা ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার প্রসেনজিৎ শীলের মতে নদী পেরিয়ে বাঘের আসা যাওয়া পুরোপুরি ঠেকানো কার্যত অসম্ভব। কুলতলির প্রতিটি নদী সংলগ্ন গ্রামের ওপারের জঙ্গলে নাইলনের জাল বসানো আছে, কিন্তু মাখরি নদী এবং ওড়িয়ার নালার সঙ্গে মাতলা নদীর যোগসূত্র রক্ষাকারী বাইন চাপড়ি, বৈঠা ভাঙা, ডাবরহানা, শ্রীফলা, লবপুর খাল গিয়েছে বাঘের বসত বাদাবনের মধ্যে দিয়ে। ওই খাঁড়িগুলো দিয়ে নিয়মিত মৎস্যজীবীদের নৌকা যাতায়াত করে, তাই সেখানে জাল বসানো সম্ভব নয়। বাঘ সেই খালগুলির জলে নেমে রাতের অন্ধকারে গ্রাম লাগোয়া বাদাবনের পাড়ে চলে আসে। বনকর্মীদের কড়া নজরদারিতেও তা ঠেকানো কঠিন। তাছাড়া সাম্প্রতিক সময় বাঘ গ্রাম লাগোয়া নদীর পাড়ে এলেও লোকালয়ে ঢুকে কোনো ক্ষতি করেনি। বনকর্মী এবং আধিকারিকদের তৎপরতায় এখনও কোনো প্রাণহানি হয়নি কুলতলিতে। দক্ষিণ 24 পরগনা বন বিভাগের এলাকায় বাঘের সংখ্যা বৃদ্ধিও নদী টপকে আসা যাওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন তাঁরা। হাই নিউজ নেটওয়ার্ক। বাঁকুড়ায় গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হয়েছে দুজনের, গুরুতর আহত হয়েছেন 3 জন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার লালবাজার মাঝি এলাকায়। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে দেখেন একটি বাড়ি দাউ দাউ করে জ্বলছে এবং সেখানে আগুন লেগেছে। ঘটনায় যে 3 জন আহত হয়েছেন তাদেরকে বাঁকুড়া মেডিকেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় শোকের ছায়া দেখা যাচ্ছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি জবরদখলের অভিযোগ। থানায় অভিযোগ জানিয়েও হচ্ছে না কোনো লাভ। বসিরহাট মহকুমার বসিরহাট 1 নম্বর ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল করে নিচ্ছে বলেই অভিযোগ। জমির উপযুক্ত নথি থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন, জমি মালিকের দাবি। বসিরহাট 1 নম্বর ব্লকের অন্তর্গত গোটরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবু রাহান বৈদ্য রাজনৈতিক প্রভাব খাটিয়ে লক্ষণকাঠি এলাকার এক ব্যক্তি 2 শতক জায়গা জোর করে দখল করে নিচ্ছে। বসিরহাট থানায় লিখিত অভিযোগ জানানোর পরেও পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে দাবি ওই ব্যক্তির। এখানকার উপপ্রধান জমি জোর করে দখল করে নিচ্ছে। আমার সামনে জমি, আমার পিছনেও মাদ্রাসা করছে, গায়ের জোরে ওটা দখল করে নিচ্ছে। আমি এই কিছু মানুষকে চিঠি করেছি, বিডিওকে চিঠি করেছি, থানাকে গিয়েছিলাম, থানায় এসে ঘুরে গেছে, দেখে গেছে জমি গায়ের জোরে দখল করছে। মানে কিছু মানে মোস্তান নিয়ে, গুন্ডা বাহিনী নিয়ে, তাই দখল করছে। আমি সঠিক বিচারটা চাইছি। দেখুন, এটা তো একেবারে প্রথম কথা হচ্ছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমি চলি। মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক যেভাবে চলতে বলেন এবং যেভাবে চলেন তিনি নিজে, আমি সেটা অনুকরণ করি। সেখানে দাঁড়িয়ে প্রথম কথা একেবারে অসত্য একটা ঘটনা উনি যেটা বলছেন। মানে একটা এতিমখানা আছে, অনাথ আশ্রম, সে অনাথ বাচ্চারা থাকে সেই জায়গায়। ওই অনাথ আশ্রমের যে কমিটি আছে, গ্রামবাসীরা তাদের নিয়ে ওইখানটায় যে খাট জায়গাটা আছে, ভেস্টেড ল্যান্ড, সেই ল্যান্ডটায় ওখানে অসামাজিক কাজ করার জন্য চেষ্টা করছিল। সেটাকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অপসারণের দাবিতে আইনজীবী ল ক্লার্কদের বিক্ষোভ। বসিরহাট মহকুমা আদালতের বিচারক এডিআইকে অপসারণের দাবিতে আইনজীবী ও ল ক্লার্কদের বিক্ষোভ আন্দোলন। আইনজীবীদের অভিযোগ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ আসামিদের সাথে কথা বলে টাকা নিয়ে আসামিদের জামিন দেন। পাশাপাশি একাধিক দুর্নীতির অভিযোগও তুলেছেন তারা। বসিরহাট মহকুমা আদালতের ডিজে অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন আইনজীবী ও ল ক্লার্করা। টাকার বিনিময়ে জামিন নয়, নিজে বসে থেকে অনৈতিকভাবে নিজের ইচ্ছা মতো বিভিন্ন অসৎ উপায়ে এই কোর্ট চালাচ্ছে, যেটা আমাদের আইনজীবী কেন সমাজের কাছে একটা কলঙ্কজনক। আমরা তার বিনিময়ে প্রতিবাদে নেমেছি। এডিজের ইতিমধ্যে এখানে এই ধরনের দুর্নীতিগ্রস্ত এডিজে বসিরহাট থেকে অপসারিত হবে এবং তার দাবিতে আমাদের এই আন্দোলন। এখানে কাজ এডিজেকে সরিয়ে দিয়ে ইতিমধ্যে হাইকোর্টের হস্তক্ষেপ চাইছি। অনারেবল হাইকোর্ট এখান থেকে ওনাকে অপসারণ করুন, পুনরায় নতুন একজন অফিসারকে আনুন, আমরা কাজে আবার বহাল। আরও নামলো পারদ, কনকনে ঠান্ডায় কাঁপছে বাংলা, কিন্তু পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। কলকাতায় শীতের আমেজ আরও বেশ খানিকটা কমল। রাতে তাপমাত্রার পারদ 13-র ঘরে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 10 ডিগ্রির আশেপাশে। যদিও পশ্চিমী ঝঞ্ঝার কারণে রবিবার থেকে ফের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভারতে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এর কারণেই আটকে যেতে পারে উত্তরের হাওয়া এবং জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে।
উত্তরপ্রদেশের ওপরে রয়েছে ঘূর্ণাবর্ত। এছাড়াও ঘূর্ণাবর্তর অসম সংলগ্ন এলাকার দিকে যেতে পারে বলে মনে করা হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং কেরলের উপকূল সংলগ্ন আরব সাগরে রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত, যার ফলে পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। জাঁকিয়ে শীত পড়ার ক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বাধা পড়েছে। পৌষ সংক্রান্তি অর্থাৎ 14ই জানুয়ারির আগে ফের তাপমাত্রা বাড়ারই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। শুক্রবার হালকা কুয়াশা ছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সকালের দিকে পশ্চিম বর্ধমান ও বীরভূম মুর্শিদাবাদে কুয়াশা একটু বেশি ছিল। কলকাতায় শুক্রবার বিকেল পর্যন্ত অবাধে বইবে উত্তরের হাওয়া, ফলে দিনের তাপমাত্রা তেমন বাড়বে না। রাতে সামান্য তাপমাত্রা বাড়তে পারে। শনিবার থেকে বুধবারের মধ্যে কিছুটা বাড়বে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকেই কুয়াশার দাপট কমেছে উত্তরবঙ্গে। চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। উঁচু পার্বত্য এলাকায় মাঝারি থেকে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে, তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার থেকে তাপমাত্রার গতি ওপরের দিকে হলেও উত্তরবঙ্গে কনকনে শীতে ছেদ পড়বে না। উত্তর ও দক্ষিণের 2-4 জেলায় থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।